প্রধানমন্ত্রীর গণভবন সংসদ ভবন থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাসভবন, কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন, পার্টির কার্যালয় সমস্ত জায়গায় ভাঙচুর ও আগুন জ্বলছে। বাংলাদেশে কোটা সংস্কারকে ঘিরে শিক্ষার্থীদের যে আন্দোলন তার পরিণতি দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে। আর এই বিভৎস পরিণতি দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আর এটি হলো বিশ্বের ইতিহাসে প্রথম ঘটনা যে কোনো দেশের প্রাইম মিনিস্টারকে নিজের দেশেরই জনতা বিতাড়িত করলো। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে রিজাইন করে এবং শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশের নগরীতে বিজয় মিছিল করে আন্দোলনকারীরা ও শেখ হাসিনা বিরোধী কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী। এদিকে শেখ হাসিনার পুত্র বলে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমাদের যথেষ্ট হয়েছে। কেন দেশ ছাড়তে হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী? বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারহীন একটি দেশ কিভাবে চলবে এবং পরবর্তী সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে চলেছে সম্পূর্ণ ডিটেলভাবে অ্যানালাইসিস করব এই ইনফরমেটিভ একটি ভিডিওর মাধ্যমে। বর্তমান চলমান পরিস্থিতি এমন আকার ধারণ করবে ভাবতে পারেনি শেখ হাসিনা সরকার। গণভবনে ঢুকে আন্দোলনকারীরা ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয়। গণভবনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে হামলা চালায়। আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে 19 মে জুলাই রাতে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ, সমস্ত সোশ্যাল মাধ্যম বন্ধ থাকে টানা 3 দিন। পরে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালনের পর এক শহীদ মিনারের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে অসহযোগ কর্মসূচি শুরু করে ছাত্র সংগঠন। এদিকে আবার পাল্টা কর্মসূচি শেখ হাসিনা সরকারের পার্টি আওয়ামী লীগ সারা দেশ জুড়ে জমায়েত কর্মসূচি ডাক দেয়। আর ওই দিনই আবার শুরু হয় কারফিউ, আগুন, হিংসা, বিদ্বেষ, যার ফল হয়েছিল একদিনে 100 জনের মৃত্যু। ফলে আবারও বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা থেকে সমস্ত কিছু। এদিকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হলেও ছাত্র সংগঠন তাদের নতুন কর্মসূচির ডাক দেয় মার্চ টু ঢাকা অভিযান। শিক্ষার্থীরা রাস্তায় নামে, শুরু হয় সংঘর্ষ। তারপর ঠিক দুপুর 12টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ঘোষণা করে সেনা প্রধান। তখনই দেশের বিভিন্ন জায়গায় গুজব ছড়ায় সামরিক শাসন কিংবা জরুরি অবস্থার মতো বিষয়। এর মধ্যেই খবর আসে যে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে শেখ হাসিনা। একটু পরে ক্লিয়ারভাবে খবর আসে যে গণরোষের ফলেই পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন শেখ হাসিনা। ডিফেন্সের একটি হেলিকপ্টার করে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর শেখ হাসিনা দেশ ছাড়ার খবরটি যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন রাস্তায় ছিল লাখ লাখ মানুষ। এখানে মানুষ বলার কারণ হচ্ছে এই আন্দোলন এখন শুধুমাত্র ছাত্রদের নয়, বাংলাদেশের প্রত্যেক জনসাধারণ, ছোট বড়, যুবক বয়স্ক এর আন্দোলনে পরিণত হয়েছে। এরপর মিছিল এগিয়ে যায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি বাসভবনের দিকে। তারপর কার্যালয় থেকে বেশ কিছু জিনিসপত্র বের করতে দেখা যায় বা নষ্ট করে দেওয়া হয়। সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের বিশাল মূর্তিটি ভেঙে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই জনরোষ এবং জনরোষের ফলে কোনো দেশের রুলিং পার্টির প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করা কতটা সাফল্যের সম্ভাবনা থাকতে পারে? অনেকের মতে বাংলাদেশে নাকি গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল, সেখানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাতো শেখ হাসিনা সরকার। আর সাধারণ জনগণ এই স্বৈরাচারী ক্ষমতা সরকারকে ভেঙে ফেলার জন্যই আন্দোলন চালিয়েছিল। কিন্তু এইভাবে রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করে এই ক্ষমতাকে পতন ঘটানো যায় তার উদাহরণ আছে বাংলাদেশ। হার্ভার্ড ইউনিভার্সিটির একজন রিসার্চার জানায় যে কোনো জনগোষ্ঠীর মাত্র 3.5% মানুষ যদি গণবিক্ষোভে যোগ দেয় তাহলেই তারা সফল হতে পারে। বিগত কয়েক দশকে বিশ্বের স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য সফল কয়েকটি আন্দোলন সাক্ষী আছে। যেমন 1980 সালের কমিউনিস্ট পোল্যান্ডে হয়েছিল সলিডারিটি আন্দোলন। এর নেতৃত্ব দিয়েছিল শ্রমিক সংগঠন। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। চিলির স্বৈরাচারী শাসন ব্যবস্থা
ব্যবস্থা আগাস্তো পিনোসের পতন ঘটেছিল গণ আন্দোলনের মাধ্যমে। সার্বিয়ার প্রেসিডেন্টকে পদ থেকে সরানো হয়েছিল একটি সফল আন্দোলনের মাধ্যমে। রিসেন্টলি আরব বসন্তের সূচনা হয়েছিল তিউনিসিয়ায় স্বৈরাচারী জিনে আল আবেদিন বেন আলীকে ক্ষমতা থেকে সরানোর মাধ্যমে। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল জাসমিন বিপ্লব। এরপর বেলারুসের বিক্ষোভ। সেখানকার প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণার পর সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল। কিন্তু এইসব আন্দোলনের ফলে সাফল্যের সম্ভাবনা কতটা, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। বর্তমানে বাংলাদেশে ঠিক এমনই ঘটনা ঘটছে। হাসিনা সরকারের পতন, তাহলে এবার দেশের দায়ভার কার হাতে? খালেদা সরকার গঠন করবে না সেনার দখলে চলে যাবে বাংলাদেশ? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জানায়, শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব রাখে। দ্রুত সময়ের মধ্যে এই সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর অত্যাচার বন্ধে সম্প্রতি জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের তৎপর হওয়ার আহ্বান জানায় অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জনরসের মুখে শেখ হাসিনা পদত্যাগের খবর শুনে প্রতিক্রিয়া দেন যে বাংলাদেশ মুক্ত হয়েছে, তবে মূল স্তম্ভের পতন ঘটিয়ে এত তাড়াতাড়ি সরকার বা দেশের দায়ভার কার হাতে যাবে এখনই বলা সম্ভব না। তবে এটা মানতে হবে যে আন্দোলনের ফলে প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করে বিজয়ী হলো ছাত্র সংগঠন বা ছাত্র আন্দোলন। আন্দোলনের শুরু হয় 1 জুলাই থেকে। 14 জুলাই গণভবন থেকে সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলে যে রাজাকারের বাচ্চা। এরপর থেকে আন্দোলন খুব কঠিন ভয়ঙ্কর রূপ ধারণ করে। 16 জুলাই শিক্ষার্থী আবু সাইদকে সরাসরি গুলি করে হত্যা করে পুলিশ। তারপর দিনের পর দিন আরও বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। লাস্ট জুলাই থেকে এই পর্যন্ত প্রায় 212 জনকে হত্যা করা হয়। আর এই গণহত্যার পর মানুষ আর কোনোভাবে শেখ হাসিনাকে মানতে পারছিলেন না, কিন্তু শেষ সময়েও বল প্রয়োগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে অনেকে লাস্ট কয়েক দশকে আয়রন লেডি হিসেবে বর্ণনা করেছিলেন। 15 বছর যাবৎ ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটি কেউই ধারণা করতে পারেনি। এক সূত্র মারফত জানা যায় যে আসলে শেখ হাসিনা পালিয়ে যেতে রাজি ছিল না। শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন। যখন সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভ সংঘাতে প্রায় 100 জনেরও বেশি মানুষ নিহত হয়, তারপর থেকে কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় পার্টির নেতা কর্মী পিছু হাঁটছে। শেখ হাসিনা ভেবেছিল বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখবে, কিন্তু শেষমেশ পারেনি। আসলে শেখ হাসিনা হাতে দুটো অপশন খোলা রাখতে চেয়েছিল। 1, দেশ ছেড়ে যাবার ব্যাপারে প্রস্তুত ছিল। 2, শেষ পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। তিনি ভেবেছিল যদি মার্চ টু ঢাকা কর্মসূচি বল প্রয়োগ করে ঠেকিয়ে রাখা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন না, কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা আরও বেশি হতাহত হোক সেটা চাননি। তারপর এইসব দেখে শুনে বুঝে মানসিকভাবে প্রস্তুতি নেয় পদত্যাগ করার এবং দেশ ছাড়ার। আসলে দেশ ছাড়ার ব্যাপারেও ভারতের সাথে আগে থেকে যোগাযোগ করা হয়েছিল। ভারতের তরফ থেকে জানানো হয় যে প্রথমে ভারতের আগরতলা পৌঁছাবে, তারপর সেখান থেকে তাকে দিল্লি নিয়ে আসা হবে। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। শেখ হাসিনা কখন পদত্যাগ স্বাক্ষর করেছে এবং কখন হেলিকপ্টারে উঠেছে এই বিষয়গুলি কেউই জানতে পারেনি। আসলে এই পুরো বিষয়টি করা হয়েছিল গোপনে। যাই হোক, বর্তমান পরিস্থিতিকে পরাজিত করে ভবিষ্যতে বাংলাদেশে কি হতে চলেছে এখন শুধুমাত্র দেখার অপেক্ষা।